ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে সকাল ৮টা থেকে। একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট দেবেন প্রায় ৪০,০০০ ভোটার। নির্বাচন সুষ্ঠু করতে নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য। এদিকে সাইবার অ্যাটাকের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রার্থীরা। অপেক্ষার পালা শেষ। বহু কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হচ্ছে মঙ্গলবার সকালে। ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোট দেবেন ভোটাররা। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সাইবার অ্যাটাকের শিকার হচ্ছেন প্রার্থীরা। ছাত্র দলের অভিযোগ, যারা মাঠে লড়াই করতে পারছে না তারাই এই কাজ করছে। শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলতে চাই, যারা এই অন্যায় পথকে বেছে নিয়েছে, যারা এই প্রপাগান্ডাকে বেছে নিতে চায়, সাইবার বুলিং করে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিং করে মোকাবেলা করতে চায়, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা ৯ সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাআল্লাহ আপনারা দেবেন। সাইবার অ্যাটাকের শিকারের অভিযোগ করেছেন ছাত্র শিবিরের প্রার্থীরাও। সোশ্যাল মিডিয়া থেকে কিংবা সাধারণ মানুষ থেকে ডিটাচ রেখে তাদের কাছে আমাদের বার্তা পৌঁছানোর জায়গাটি থেকে আমাদেরকে থামিয়ে রেখে কারা ফায়দা লুটতে চায়, কারা আমাদেরকে মানুষের কাছে তথ্যগুলো প্রচারের যে মাধ্যম সোশ্যাল মিডিয়া মাধ্যম বর্তমান সময়ে, সেটি থেকে দূরে সরে রেখে কারা ফায়দা লুটতে চায়, এটা বড় একটা চিন্তার কারণ আমাদের কাছে। এদিকে ভোটকেন্দ্রে ভুয়া ভোটার আসতে পারে বলে আশঙ্কা করছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। ভুয়া আইডি কার্ডের মাধ্যমে নানানভাবে এখানে বহিরাগতদের ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আমাদের এখানে লাইন জ্যামিং করে ভোট আটকানো বা ভোটকে দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টাও থাকতে পারে, এমনটা আমাদের কান পর্যন্ত এসেছে। প্রধান রিটার্নিং কর্মকর্তা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে চেষ্টা চলছে। গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। গুজব এটা একটা সামাজিক ব্যাধি, এটা থাকবে। আমরা গত পরশু পরিষ্কার করে আমরা নোটিশ দিয়েছি, আপনারা কোনো প্রকার গুজবে কান দিবেন না। আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, ফেসবুক এবং নির্বাচন কমিশনের অফিস হচ্ছে আপনার অথেন্টিক এবং সত্য নিউজ পাওয়ার সোর্স। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা খুব আশা করছি এটি সবাই বুঝবেন যে যিনি বিজিত হবেন এবং যিনি বিজয়ী হবেন, যিনি হারবেন এবং যিনি জিতবেন, তার প্রত্যেকে এই ঐতিহাসিক এই আয়োজনে এবং এই ঘটনায় বড় ভূমিকা আছে। এদিকে যাদের নামে সহিংসতায় জড়িত থাকার মামলা রয়েছে, তারা এলে সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচন নিয়ে আরও জানাতে সিনেট ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান মিলন। মাহফুজুর রহমান, সিনেট ভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? দেখুন, আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। একটু আগে আমরা এখানে দেখেছি যে প্রক্টোরিয়াল বডি ডাকসুর ব্যালট বক্স এবং ব্যালট পেপারগুলো এখানে তারা দিয়ে গেছেন এবং কঠোর নিরাপত্তায় তারা দিয়ে গেছেন। আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে দেখাই, যেখানে কিন্তু কঠোর নিরাপত্তায় রয়েছে পুলিশ এবং বিএনসিসির সদস্যরা, তারা আমরা দেখতে পাচ্ছি যে তারা এই মুহূর্তে এসে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং একটু আগে যে ব্যালট বাক্স এবং গাড়িগুলো যে এসেছিল ব্যালট বাক্সগুলো নিয়ে, আমরা সেগুলোতে দেখেছি কঠোর নিরাপত্তা ছিল। এবং আমরা আরো যদি আমি আপনাদেরকে আরো একটু বলি যে মূলত এখানে ডাকসুতে 8টি কেন্দ্রে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। একজন ভোট দেবেন 41টি করে। কেন্দ্রীয় সংসদে 28টি, হল সংসদে 13টি পদে। এবার ডাকসুতে 28টি পদের বিপরীতে প্রার্থী রয়েছেন 471 জন, আর 18টি হল সংসদে নির্বাচন হবে 13টি করে পদে। হল সংসদের 234টি পদের বিপরীতে এখানে প্রার্থী রয়েছেন 1035 জন, অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের 41টি ভোট দিতে হবে। ভোটার তার সুবিধাজনক সময় নির্ধারিত ভোট কেন্দ্রে যাবেন। ভোট কেন্দ্রে থাকা পোলিং কর্মকর্তারা ভোটার তার পরিচয় নিশ্চিত করবেন। ভোটার প্রথম যদি আমি একটু আরেকটু বলি, যদি ভোটার প্রথম বর্ষের শিক্ষার্থী হয় তাহলে তাদের লাইব্রেরি কার্ড অথবা পে ইন স্লিপ দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন। অন্য বর্ষের কার্ড অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কার্ড দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন। পরিচয় নিশ্চিতের পর ভোটারের আঙুলের অমোচনীয় কালির দাগ দেবেন
ভোট গ্রহণ কর্মকর্তা ভোটার তালিকায় নিজের নামের পাশে স্বাক্ষর করবেন ভোটার। এরপর পোলিং কর্মকর্তাকে ভোটার নম্বর জানাতে হবে। এভাবেই শিক্ষার্থীরা তাদের ভোটগুলো প্রদান করবেন। তো আমি যদি আপনাদেরকে বলি যে এই মুহূর্তে আমি যে সিনেট ভবনে আছি, এখানে কিন্তু আমরা ভেতরে আমরা দেখেছি যে একটু আগে প্রক্টোরিয়াল বোর্ডের কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্রের বিভিন্ন জায়গায় ব্যালট বক্সগুলো নির্ধারিত জায়গায় স্থাপন করেছেন এবং তারা কিন্তু কিভাবে কোন দিক দিয়ে এবং কোন পদ্ধতিতে ভোটাররা আসবেন এবং কিভাবে ভোট প্রয়োগ করবেন তারা কিন্তু সবগুলো মোটামুটি নির্ধারণ করে ফেলেছেন। এবং আমি যদি নিরাপত্তার কথা বলি একান্তভাবেই, তো আমরা দেখতে পাবো যে সিনেট ভবনের একাংশে কিন্তু পুলিশের বিশেষ একটি টিম কিন্তু এখানে অবস্থান করছেন এবং আশপাশের এলাকাগুলোতে কিন্তু পুলিশ সহ র্যাব সহ এবং স্পেশাল ফোর্সের বিভিন্ন সদস্য এবং বিএনসিসির সদস্যরা রয়েছেন। এবং আমরা এর আগে আমরা আরো দেখেছি যে আশপাশে যখনই কোনো গাড়ি কিংবা কোনো ব্যক্তি প্রবেশ করেছে তাদেরকে কঠোর নজরদারি এবং চেকিং এর মাধ্যমে এই ভোট কেন্দ্র কিংবা আশপাশের এলাকাগুলোতে প্রবেশ করানো হয়েছে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে হলেই আজকে আর কি কঠোর একটি চেকিং করা হচ্ছে এবং এর মধ্যে যদি কোনো বিশ্ববিদ্যালয়ে প্রবেশের বিধিনিষেধের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু তাকে আটকে দেওয়া হচ্ছে। তো আমি যদি এখন বলি যে সবশেষ আমার কাছে সিনেট ভবন থেকে এই নিরাপত্তার অবস্থা আমি এতটুকুই বলতে পারছি। তো পরবর্তীতে আমরা দেখতে পাবো যে ভোট গ্রহণের পরপরই হয়তো বা এই নিরাপত্তা আরো জোরদার করা হবে এবং চেকিংগুলো আরো কঠোরভাবে করা হবে। ভোটের পরিবেশ সেখানে কেমন দেখছেন এবং ক্যাম্পাসে সেখানে কি শিক্ষার্থীরা আসা শুরু করেছে কিনা? এখনো কিন্তু ভোট গ্রহণ শুরু হয়নি। ভোট গ্রহণ চলবে 8টা থেকে। তো এখন আমরা এই বিষয়টি নিশ্চিত করতে পারছি না। ভোট গ্রহণ শুরু হলে আমরা তখন কিন্তু বিষয়টি বলতে পারবো যে আসলে ভোটের পরিবেশটি কেমন, ভোটের পরিবেশটি আসলে কেমন। এবং এখানে মোট 8টি কেন্দ্রে কিন্তু ভোট চলবে এবং আমি যদি বলি যে এখন পর্যন্ত এখানে কিন্তু কোনো ভোটাররা আসা শুরু করেনি এবং এই কেন্দ্রে কিন্তু আমরা যতদূর জানি যে আব্দুল কাদের এবং বেনিয়ামিন মোল্লা কিন্তু এখানে ভোট প্রয়োগ করতে আসবেন। তো আশপাশে আমরা কিছু শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু ব্যাপক উৎসাহ নিয়ে এসেছেন এবং তারা কিন্তু তাদের ভোটটি প্রয়োগ করবেন। তো আমি যদি বলি যে এখন পর্যন্ত এখনো ভোট গ্রহণ শুরু হয়নি, তো একটু পরে হয়তো বা শুরু হবে, তখন আমরা আর কি এই বিষয়টি বলতে পারবো। তো এই ছিল সিনেট ভবন থেকে আমার কাছে সবশেষ। ডাকসু নির্বাচন নিয়ে সিনেট ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজা রহমান মিলন। ঢাকা বিশ্ববিদ্যালয় হল ক্যাম্পাসে সোমবার শিক্ষার্থীদের আলোচনার কেন্দ্রে ছিল ডাকসু নির্বাচনের পরিবেশ। প্রচারণা বন্ধ থাকায় এদিন ক্যাম্পাস ছিল নীরব। শিক্ষার্থীরা বলেছেন কে কোন দলের প্রার্থী তা বিবেচনায় নেবেন না তারা, বরং শিক্ষার্থী বান্ধব প্রার্থী পাবেন বেশি ভোট। এদিকে নির্বাচন ঘিরে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নেতৃত্ব বেছে নিতে মঙ্গলবার সকাল 8টা থেকে ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রচারণা বন্ধ থাকায় সোমবার হল এবং ক্যাম্পাস অনেকটাই নীরব থাকে। তবে ছাত্রছাত্রীদের আড্ডায় মূল আলোচনা নির্বাচন নিয়ে। এবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোটার 39,874 জন। এর মধ্যে ছাত্রী রয়েছেন 18,959 জন। নির্বাচনে যোগ্য প্রার্থীদেরই এগিয়ে রাখছেন ভোটাররা। শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস এবং হলের পরিবেশ উন্নয়নই তাদের বড় চাওয়া। এক্ষেত্রে কে কোন দলের প্রার্থী তা বিবেচনায় রাখা হবে না বলেও জানান অনেকে। প্রশাসনকে চাপ প্রয়োগ করতে পারবে, আমাদের কথা সেখানে তুলতে পারবে, এমনকি চাপ প্রয়োগ করে সকল কর্মকাণ্ডকে বাস্তবায়ন করতে পারবে। আমাদের প্রতিনিধি হতে পারবে, আমাদেরকে ভুলে যাবে না ভোট পেয়ে, এমন মানুষকে আমরা নির্বাচিত করতে চাই। আমরা শিক্ষার্থীরা এমন একজন প্রার্থীকে বেছে নিতে চাই বা এমন সব প্রার্থীদের বেছে নিতে চাই যারা ডাকসুকে রাজনৈতিক দলের হাতের হিসেবে ব্যবহার না করে বরং শিক্ষার্থীদের উপকারের জন্য কাজগুলো করবে। ডিপার্টমেন্টের বড় ভাই বা এলাকার বড় ভাই এই নেপোটিজমটা না করে আমার মনে হয় যে আসলে শিক্ষার্থী বান্ধব হবে, অর্থাৎ ডাকসুটা যেন শিক্ষার্থীর হয়। নির্বাচন ঘিরে 3 স্তরের নিরাপত্তা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের প্রবেশ মুখে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। ডাকসুর নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে সিকিউরড অবস্থায় নিরাপত্তার ভিতরে অনুষ্ঠিত হবে। এখানে কোনো দুর্ঘটনা হবে না ইনশাআল্লাহ। আমি সকলকে এই ব্যাপারে আশ্বস্ত করছি। মঙ্গলবার সকাল 8টায় শুরু হয়ে ভোট নেওয়া চলবে বিকেল 4টা পর্যন্ত। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে ডাকসু তার ঐতিহাসিক ভূমিকার কারণে দেশের দ্বিতীয় সংসদ হিসেবে পরিচিত। ভাষা আন্দোলন, ৬ দফা, ৬৯-এর গণঅভ্যুত্থান কিংবা ৯০-এর স্বৈরাচার পতনের আন্দোলন, প্রতিটি ঐতিহাসিক সংগ্রামে ডাকসুর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই স্যার এএফ রহমানের উদ্যোগে মুসলিম জগন্নাথ ও ঢাকা হলে ছাত্র সংসদ গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯২২-২৩ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয় ডাকসু। তবে শুরুতে নাম ছিল ডাসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। এর ৩ দশক পর নামকরণ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু। শিক্ষার্থীদের ১ টাকা চাঁদা দিয়ে সদস্য হওয়ার মধ্য দিয়েই যাত্রা শুরু দেশের স্বাধিকার, ভাষা সংগ্রাম, স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সূতিকাগার ডাকসুর। প্রথমে অরাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেয় কর্তৃপক্ষ। স্বাধীনতার পর ডাকসুতে প্রথম ভিপি হন মুজাহিদুল ইসলাম সেলিম, জিএস হন মাহবুব জামান। ১৯৭৪ থেকে ১৯৭৮ ডাকসুর নির্বাচন হয়নি। ১৯৭৯-৮০ শিক্ষাবর্ষে ভিপি হন মাহমুদুর রহমান মান্না, জিএস আখতারুজ্জামান। ১৯৮০-৮১ শিক্ষাবর্ষেও তারাই নির্বাচিত হন। ১৯৮২-৮৩ শিক্ষাবর্ষে ভিপি হন আখতারুজ্জামান, জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু। ১৯৮৩ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ডাকসুর নির্বাচন হয়নি। ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে ডাকসুর ভিপি হন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, জিএস মোশতাক হোসেন। ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে ভিপি নির্বাচিত হন আমানুল্লাহ আমান এবং জিএস পদে খায়রুল কবির খোকন। ১৯৯১ সালের ১৮ জুন ডাকসুর নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সহিংসতার কারণে হয়নি। ১৯৯৪ ও ১৯৯৫ সালে উপাচার্য এমাজউদ্দিন আহমদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন, কিন্তু পরে নির্বাচন হয়নি। ১৯৯৬ সালে উপাচার্য এ কে আজাদ চৌধুরী একাধিকবার ডাকসু নির্বাচনের সময় ঘোষণা করেছিলেন, কিন্তু হয়নি। এরপর বিভিন্ন সময় ডাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনেও নামেন। ২০০৫ সালে তফসিল ঘোষণা করা হলেও ডাকসু নির্বাচন হয়নি। ২০১২ সাল থেকে ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন জোরালো হয়। এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে ২০১৯ সালে ডাকসু নির্বাচন হয়। সবশেষ ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভিপি নির্বাচিত হন নুরুল হক নূর এবং জিএস পদে গোলাম রাব্বানী। স্বাধীনতার পর থেকে ডাকসু নির্বাচন নিয়ে এক ধরনের অনীহা দেখা যায়। ফলে ১৯৭১ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ১৯ বার নির্বাচন হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র ৭ বার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মব সৃষ্টি করে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না। সেনাবাহিনী অতীতে যেমন মুক্তিযোদ্ধাদের সম্মান করত, বর্তমানে করে ও ভবিষ্যতেও করবে, একথা সাফ জানিয়েছে সেনা সদর। মব সহিংসতা দমনে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে সেনাবাহিনী বলছে, ভবিষ্যতে কেউ মব করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী। সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ি ও টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলার বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। আপনারা জানেন যে মব একটি সৃষ্টি হয়েছিল। জবাবে মুক্তিযোদ্ধাদের পক্ষে কঠোর অবস্থানের কথা স্পষ্ট জানিয়ে দেয় সেনা সদর। মবের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানান সেনা কর্মকর্তারা। আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকেই শ্রদ্ধা করি এবং এই শ্রদ্ধা সম্মান আগেও যেমন করতাম এখনও করি, ভবিষ্যতেও করব। কোনো মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই। সেনাবাহিনীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার, গুজব, আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আইনশৃঙ্খলার অবনতি সহ বিভিন্ন প্রশ্নের জবাব দেয় সেনা সদর। বিদেশ থেকে কোনো ঘুরে আসার পরে কোনো তথ্য বা এই বিষয়ে কোনো ইনফরমেশন রাষ্ট্রীয় পর্যায়ে লিডারশিপকে জানানো একটি নিয়মিত বিষয়। সেখানে যদি কেউ আসলে প্রোপাগান্ডা বা মিস ইনফরমেশন বা ডিস ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকে, এটা আসলে অনাকাঙ্ক্ষিত একটি বিষয়। গুম কমিশনের জন্য ইনভেস্টিগেশনের জন্য আমাদের
যাদেরকে ডাকা হয়েছে সবাই গুম কমিশনের সাথে কথা বলেছে, সর্বাত্মক সহযোগিতা করেছে। সেনা সদর জানিয়েছে ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী নিয়ে অপপ্রচার চালাচ্ছে। জাতীয় নির্বাচনের বিষয়ে ইলেকশন কমিশন আনুষ্ঠানিক কিছু জানায়নি বলেও জানায় সেনা সদর। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার প্রায় 33,000 মণ্ডপে দুর্গাপূজা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পূজার তথ্য যাচাই বাছাই অ্যাপ তৈরি করা হয়েছে বলে জানান তিনি। পূজা আইন শৃঙ্খলা রক্ষায় থাকছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার, বিজিবি সদস্যরা। এবার মণ্ডপ ঘিরে মেলা বসানো যাবে না। দুর্গাপূজা উপলক্ষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। 28 সেপ্টেম্বর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব। এ উপলক্ষে সোমবার সকালে সচিবালয়ে নিরাপত্তা ও আইন শৃঙ্খলার সভা শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এবার প্রায় 33,000 পূজা মণ্ডপে দুর্গাপূজা হবে। নিরাপত্তা নিশ্চিতে মণ্ডপগুলোতে শুধু আনসার সদস্যই থাকবেন 3 লাখ। দায়িত্ব পালন করবেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ অন্যান্য বাহিনীও। 24 ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে, এই ব্যবস্থা থাকবে। আর আমাদের থেকে আনসারের সদস্য, আমার সদস্যরাও থাকবে এবং তারাও এই 24 ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো রকমের সমস্যা না হয়। উপদেষ্টা জানান, দুর্গাপূজায় নাশকতার আশঙ্কা করছে না পূজা উদযাপন কমিটি। এবার মণ্ডপের আশপাশে মেলা বসতে দেওয়া হবে না। এছাড়া দুর্গাপূজার জন্য অ্যাপ তৈরি হয়েছে, যার মাধ্যমে যে কোনো তথ্য যাচাই বাছাইয়ের সুযোগ থাকবে। আমরা একটা নতুন অ্যাপসও তৈরি করে দিয়েছি এবং ওইটার মাধ্যমে যদি কোনো রকমের ঘটনা ঘটে ওইটা সত্যতা আছে কিনা ওইটাও চেক করা যাবে। অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়, তারপরে ওখানে গাঁজার আড্ডা বসে, মদের আড্ডা বসে, এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে, কোনো রকমের কোনো মেলা হবে না। এবার দশমীর দিন সন্ধ্যা 7টার আগে প্রতিমা বিসর্জন শেষ করতে হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো পার্টি নেই। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 22 বছর আগে নির্মিত খুলনা সিটি কর্পোরেশনের ট্রাক টার্মিনালটির কোনো সংস্কার হয়নি দীর্ঘদিনও। এতে করে নিরাপত্তাহীনতা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকায় ট্রাক চালক ও মালিকদের এই টার্মিনাল ব্যবহারে অনীহা দেখা যায়। টার্মিনালটি সংস্কার করে ব্যবহার উপযোগী দাবি ট্রাক চালক ও মালিকদের। নগরীর সোনাডাঙ্গা এলাকায় 2003 সালে 6 একর জমিতে 6 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় খুলনা ট্রাক টার্মিনাল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ অবকাঠামো ও নিরাপত্তার অভাবে বিভিন্ন ট্রাকের মালামাল চুরি হয়। এতে করে টার্মিনালটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই টার্মিনালের মধ্যে পানি জমে যায়। এছাড়া ময়লার ভাগাড় ও টার্মিনালের প্রবেশ মুখে কাঁচা বাজার থাকায় ট্রাক চলাচলে হয় সমস্যা। ফলে টার্মিনাল ব্যবহারে অনীহা ট্রাক চালক ও মালিকদের। চারো সাইড ফাঁকা, কোনো বাউন্ডারি দেওয়া নাই, ড্রেন নাই, যে পানিটা সরে যাবে, মানে এই খুব দূর অবস্থায় আমরা ড্রাইভাররা জ্বালাতনের ভিতরে আছি, খুব অশান্তিতে আছি। আমরা গাড়ি এর ভিতর থেকে বাইরে নিয়ে তুই কানের ভিতরে ভয়তে ঢুকাই না, গাড়ি ফাইসে গেলে পাতি ভেঙে যায়, অনেক গাড়ির সমস্যা হয়। এরই মধ্যে বেশ কয়েক দফায় প্রয়োজনীয় নিরাপত্তা সহ সংস্কার ও প্রবেশ পথ পরিবর্তনের দাবি পরিবহন নেতাদের। আমরা চাই যে ট্রাক টার্মিনালটা দ্রুত সংস্কার করা হোক এবং আমাদেরকে নির্দিষ্ট ওইখানে ঢোকার এবং বের হওয়ার রুটটা দেওয়া হোক। দিলে অবশ্যই আমরা ইউজ করব। ট্রাক টার্মিনাল তো আমাদেরই দাবির ফসল, আমরাই তো চেয়েছিলাম। এদিকে কেসিসি কর্তৃপক্ষ বলছে, বিগত মেয়রের উদাসীনতার কারণে উন্নয়ন হয়নি। বর্তমানে টার্মিনালটি উন্নয়নে পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রাক টার্মিনালের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি, স্থাপনা সব কিছুই আছে। শুধু ম্যানেজমেন্টের কিছু চেঞ্জ এবং কিছু ডেভেলপমেন্ট হইলেই আমরা আশা করি ট্রাক টার্মিনালটাকে পূর্ণাঙ্গভাবে চালু করতে পারবো। প্রতিদিন প্রায় 500 ট্রাক প্রবেশ করে নগরীতে। এই ট্রাকগুলো বিভিন্ন স্থানে পার্কিং করা হয়, ফলে সৃষ্টি হয় যানজট আর সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মানিকগঞ্জ পৌরসভার ময়লার ভাগাড়ে দুর্গন্ধে অতিষ্ঠ অর্ধলক্ষ মানুষ। পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে আশেপাশের এলাকার বাসিন্দারা। মশা মাছির উৎপাত বেড়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। ভাগাড়ের বাইরে পাশের জমিতে ময়লা আবর্জনা ফেলায় ফসলের জমি নিয়ে বিপাকে কৃষকরা। নির্দিষ্ট জায়গার বাইরে ফেলা হচ্ছে মানিকগঞ্জ পৌরসভায় ময়লা আবর্জনা। এতে অতিষ্ঠ মূলজান, ভাটবাউর ও তরা এলাকার অর্ধলক্ষ মানুষ।
বাড়ছে মশামাছির উৎপাত, পরিবেশের পাশাপাশি স্বাস্থ্যগত ঝুঁকিতে শিশুসহ আশপাশের মানুষ। এছাড়া নির্দিষ্ট জায়গায় ময়লা না ফেলে পাশের জমিতে ফেলায় ফসলি জমি নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। এই ডাস্টবিন এই জায়গায় থাকার কারণে আমরা চাষাবাস করতে পারি না, একটা কামলা পাই না। রাস্তার আশপাশ ফেলায়, যার কারণে গন্ধে ওদিকে যাওয়া যায় না। আশপাশে বাড়িতে আমরা খাওয়া দাওয়া কষ্ট হয়। ক্লাসরুমে যখন ক্লাস করি তখন এত গন্ধ আসে যে আমরা ঠিকভাবে শ্বাস নিতে পারি না। আবাসিক এলাকায় ময়লার ডাস্টবিন অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা। দ্রুত অপসারণ না হলে পরবর্তীতে বড় কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। লোকজন এখন দিনে দিনে আরো ক্ষিপ্ত হচ্ছে, যে কোনো সময় আরো বড় ধরনের আন্দোলন হতে পারে। অপসারণ না করে আধুনিক ময়লার ভাগার গড়ার কথা জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। আমাদের এখানে অলরেডি ফিজিবিলিটি টেস্ট ওরা করছে, এখন এটা প্রজেক্টে কার্যক্রম চলছে, এখন সেটা কত দিনের মধ্যে করবে এখন আমরা জানতে পারি না। এদিকে এলাকাবাসীর দুর্ভোগ কমাতে নানা রকম উদ্যোগের কথা বলছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাশে স্কুল আছে, অনেক ধরনের অবস্ট্রাকলস আছে আসলে ওখানে ময়লার ভাগার থেকে। আমার জায়গা থেকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যেভাবে সমস্যার সমাধান করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব। 2012 সালে শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে পৌরসভার ভাগারটি নির্মাণ করা হয়। প্রতিদিন 30 টনের বেশি বর্জ্য ফেলা হয় এই ভাগারে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেত্রকোনার মদন উপজেলার কটুরিকোনা গ্রামে বছরে প্রায় 3 কোটি হাঁসের বাচ্চা উৎপাদন করেছেন স্থানীয়রা। তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটানোর হ্যাচারি করে স্বাবলম্বী প্রায় 1.5 শতাধিক পরিবার। খামারিদের সরকারি সহযোগিতা বাড়ানোর কথাও জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। নেত্রকোনার হাওড় বেষ্টিত মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি সহ 5 উপজেলায় বর্ষা মৌসুমে থাকে পানি বেষ্টিত। বেশিরভাগ এলাকায় থাকে না চাষাবাদ, কাজের উদ্দেশ্যে শহরমুখী হন অনেকে। অর্থনৈতিক সংকটে থাকে কৃষিকাজে যুক্ত পরিবারগুলো। তবে ব্যতিক্রম মদন উপজেলার কুটুরিকোনা গ্রাম। হাঁসের বাচ্চা বিক্রি করে স্বাবলম্বী এ গ্রামের প্রায় 1.5 শতাধিক পরিবার। 1987 সালে কুটুরিকোনা গ্রামের আলিমুদ্দিন সিলেট থেকে তুষ হারিকেন পদ্ধতিতে হাঁসের ডিম ফোটানোর উপর প্রশিক্ষণ নেন। পরে গ্রামে ফিরে গড়ে তোলেন খামার। বিভিন্ন এলাকাতে আমরা সরবরাহ করে থাকি, নিজস্ব গাড়ির মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। আমাদের দেখা দেখি প্রায় আমাদের আশেপাশে যে কিছু কিছু গ্রাম আছে যেগুলো আমাদের হিসাবে উদ্যোগটা নিচ্ছে আর কি। প্রথমে ভালো জাতের হাঁসের ডিম সংরক্ষণ করেন হ্যাচারি মালিকরা। সেগুলো পরিষ্কার করে মাটি বা টিনের তৈরি ঘরের মধ্যে বাঁশের মাচায় সারিবদ্ধভাবে রেখে তোষক বা মোটা কাপড় দিয়ে ঢেকে দেয়া হয়। 25 দিন পর ডিমগুলো থেকে ফুটে বাচ্চা। একদিন বয়সী প্রতিটি হাঁসের বাচ্চা বিক্রি হয় 30 থেকে 35 টাকায়। ডিম কোনটা নষ্ট কোনটা ভালো এগুলো আমরা দেখি, মানে নষ্টগুলো ফালাই দেয় আর ভালোগুলো এখানে থাকে। রোগ খুব কম হয় এবং ডিম খুব ভালো ডিম দেয়, মানে বলতে গেলে পার্সেন্টেজটা খুব ভালো আসে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে হারিকেন বাতির হ্যাচারি স্থানীয়দের কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি অর্থনীতিতেও ভূমিকা রাখছে। খামারিদের সরকারি সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। অবিকৃত হাঁসের বাচ্চাগুলোকে যেন তারা লসে বিক্রি না করে তারা যেন কিছুদিন লালন পালন করার পরে আবার বিক্রি করতে পারে, এই ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এবং হয়তো এই ধরনের একটা শেড আমরা তৈরি করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। কুটুরিকোনা গ্রামে বছরে প্রায় 3 কোটি হাঁসের বাচ্চা উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে 200 বছরের পুরনো পাবনার ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক নিদর্শন জোরবাংলা মন্দির। স্থানীয়দের অভিযোগ, জেলায় তালিকাভুক্ত দর্শনীয় স্থান হওয়ার পরেও মন্দিরটি সংস্কার সহ রক্ষণাবেক্ষণে নেওয়া হয়নি কার্যকরী কোনো পদক্ষেপ। তাই সৌন্দর্য নষ্টের পাশাপাশি দর্শক হারিয়েছে মন্দিরটি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে সংরক্ষিত এ প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি রক্ষায় উদ্যোগ নিয়েছে সরকার। অষ্টাদশ শতাব্দীতে পাবনা সদরে নির্মিত হয় ঐতিহ্যবাহী জোরবাংলা মন্দিরটি। ইটের বেদির উপরে শৈল্পিক টেরাকোটার কারুকার্যে নির্মিত মন্দিরটির চারপাশের দেয়ালে রয়েছে দৃষ্টিনন্দন পোড়ামাটির কারুকার্য। মন্দিরটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল দোচালা আকৃতির ছাদ ও সম্মুখ অংশে থাকা অর্ধবৃত্তাকার 3 খিলানের দরজা।
মন্দিরটির সামনের অংশ এখন ক্ষতিগ্রস্ত, পাশাপাশি খসে পড়েছে বিভিন্ন অংশের পলেস্তার, নিশ্চিহ্ন হয়ে গেছে দৃষ্টিনন্দন অনেক পোড়ামাটির ফলকও। সেই সাথে নষ্ট হচ্ছে মন্দিরটির মূল ভবনের পিলার ও দেয়ালের অবশিষ্ট পোড়ামাটির টেরাকোটার শিল্পকর্ম। 1897 সালের ভূমিকম্পে মন্দিরটি বেশ ক্ষতিগ্রস্ত হলেও মূল কাঠামো এখনো অক্ষত রয়েছে। বিশিষ্ট জনদের অভিযোগ, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অবহেলায় ঐতিহ্য হারাচ্ছে পুরনো এই মন্দিরটি। দেখভালের যাদের দায়িত্ব তারা দেখভাল করছে না। আগে মানুষজন আসলে এখানে পর্যটনের মতো অনেকে ভিড় করত, সেটিও নেই। এই ঐতিহ্যগুলি যদি ধরে রাখার চেষ্টা করে তাহলে আগামী উত্তরসূরিরা এটাকে দেখবে, মনে রাখবে। 1929 সালে সংরক্ষিত এই মন্দিরটি রক্ষায় 2015 সালের পর আর কোনো সংস্কার কাজ হয়নি। তবে মন্দিরটির সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এর যে কার্যকার্য মণ্ডিত যে দেয়ালগুলো আছে, যে পিলারগুলো আছে, এইগুলো আমরা সংস্কার সংরক্ষণের জন্য এই বছর কর্মপরিকল্পনা হাতে রেখেছি। যদি আমাদের পক্ষে সম্ভব হয় তাহলে আমরা এই অর্থ বছর এটি সংস্কার সংরক্ষণ করব। মন্দিরটি নির্মাণ সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি, তবে জনশ্রুতি আছে তৎকালীন মুর্শিদাবাদের নবাবের তহসিলদার ব্রজমোহন কৌরি এই মন্দিরটি নির্মাণ করেন। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, পাবনা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।